এইটাই কি এখন রাজনীতির প্রতিপাদ্য হয়ে যাচ্ছে? যেমন আমি যদি এখানে দেখি প্রচারের আলো, এই যে নিশীথ প্রামাণিক আজকে কেন বললেন, সুকান্ত মজুমদার বারবার মুসলিম ভোট, আর অশোকদা যেটা বলার চেষ্টা করছেন প্রচারের আলোয় মানুষকে নিয়ে আসার জন্য, সেটার বিশ্লেষণ আমরা করছি। কি বিশ্লেষণ? দিলীপ ঘোষ তিনিও প্রচারের আলোয় থাকার জন্য প্রতিদিন একটা না একটা বক্তব্য রাখছেন এবং আমাদেরকে সেটা নিয়ে কথা বলতে হচ্ছে, বিশ্লেষণ করতে হচ্ছে। তিনি কি বললেন? তিনি কি একাই 100? দেখুন। তাঁর বক্তব্য সবসময় খুব বেশি মাত্রায় রাজনৈতিক। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন শাড়ি করে বারমুড়া করতে পারেন, বারমুড়া করতে পারেন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। কমিশন সতর্ক করেছে, এমনিতেই কোণঠাসা দিলীপ ঘোষকে সেন্সর করেছে দলও। বারবার তাঁর এমন মন্তব্যে ভোট বেড়েছে না কমেছে সেই বিতর্কে অংশ নিয়েছে বিজেপির পোড় খাওয়া নেতারাও। জেতা আসন থেকে সরিয়ে নতুন করে পরীক্ষার মুখে দাঁড় করানো হয়েছে। যদিও দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির পায়ের তলার মাটি জোগানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। বিরোধীরাও তাঁর সাফল্যের এই খতিয়ান মেনে নেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময় 2019 সালের লোকসভা ভোটে বাংলায় 18 আসনে জেতে বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির ইতিহাসে সর্বোচ্চ 77 আসন পায়। লোকসভায় বাংলা থেকে 2 থেকে 18 জন সাংসদ, আর বিধানসভায় বিজেপির 3 থেকে 77 সদস্য। দলের জেতা আসন থেকে সরিয়ে দেওয়া এবং দল থেকে সেন্সর করার পরেও বিশ্বস্ত ছিলেন দিলীপ। অভিমানের পর আবার চ্যালেঞ্জের মুখে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। পরিস্থিতি আঁচ করে সাবধানী রাজ্য বিজেপির তা বড় নেতারা। সিনিয়র লিডার, তার কথার উত্তর আমাকে ওইভাবে দিতে হবে কেন? আপনারা ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, ওসব হবে না। সবাই মোদি বাহিনীর সেনা। পূর্বসূরির কৃতিত্ব মেনে নিয়েছেন উত্তরসূরি। যখন উনি রাজ্য সভাপতি ছিলেন তখন তো বিজেপিতে পুরনো যারা নেতা ছিলেন তাদের সাথে উনি মুখ ছিলেন, তখন উনি তো লড়াই করেছেন এবং তখন প্রচুর লোক সিপিএম থেকে আমাদের পার্টিতে এসেছিল। এটা তো ফ্যাক্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। এখনও তারা পার্টিতেই আছে, এখন সবাই মিলে আমরা লড়াই করছি। লড়াইটা এবার কঠিন। ভোটে জেতার উপর নির্ভর করছে একসময় বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই বুঝেই ভোটের ময়দানে দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা। রাজস্বী, তোমরাই বারবার কটাক্ষ করেছো তৃণমূলকে, একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আঞ্চলিক দলগুলোর একটা একটা করে মুখ হতে পারে, কিন্তু একটা রেজিমেন্টেড পার্টি, সেই রেজিমেন্টেড পার্টির এখানে যদি ধরি, এখানেই অনেকে মুখ হওয়ার চেষ্টা করছেন। দিলীপ ঘোষ তাই? এটা কি আশাব্যঞ্জক? একদমই এরকম কিছু নয়। দিলীপ ঘোষ লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সর্বজন বিদিত। এটা নিয়ে তো নতুন আমি শব্দের অর্থ বিজেপি, বিজেপির তখন দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ। একদম আমি মানে বিজেপি। দিলীপ ঘোষ, বড় দুর্ভাগ্য যে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, কিন্তু পরিষ্কার কথা দুর্গাপুর বর্ধমান বললেন আমি লড়েছি, আমি একা লড়েছি তৃণমূলের সঙ্গে। আরে একা অর্থে কি? সেখানে তো আমরা দেখলাম যারা কংগ্রেস এবং সিপিএম কোথায় গেল, তারা তো সেটিং করতে চলে গেল নবান্নে, ফিশ ফ্রাই খেতে, কফি সহযোগে। এটা তো দেখতে পেয়েছি আমরা কোন সেটিং এর রাজনীতিটা হয়েছে। তবে দেখুন, এই রাজনীতি করে লাভ নেই, এই কোন্দল লাগানোর চেষ্টা করে লাভ নেই। দুর্গাপুর বর্ধমান বলছে হাউস দ্য জোশ, দিলীপ ঘোষ, আবার দিলীপ ঘোষ জয়ী হবে ওখান থেকে। মুখে ঝামা ঘষে। দিলীপ ঘোষের যে দরকার ছিল মেদিনীপুরে, মন পড়েছিল, সেখানে দেওয়া হলো না, সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করা হলো না। বর্ধমান দুর্গাপুরে হলো। এখন দিলীপ ঘোষের সব দাবি, সব কথা মেনে নেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে, রাজ্য বিজেপির পক্ষ থেকে। এটা একটা রহস্য। সভাপতি ছিলেন, গোটা পশ্চিমবঙ্গের মাঠ দিলীপ ঘোষের মাঠ। ওকে, দিলীপ ঘোষকে যেখানে ফেলবে দিলীপ ঘোষ সেখানে ফেলে দিয়ে বেরিয়ে যাবে। কার উদ্দেশ্যে? বিশ্লেষকের উদ্দেশ্যে। আমার এই বিশ্লেষকের উদ্দেশ্যে। আচ্ছা, দিলীপ ঘোষ যদি এই ভোটে পরাজিত হয় তাহলে কি তার পলিটিক্যাল ক্যারিয়ারে কোনো এফেক্ট পড়তে পারে?
দেখুন, দিলীপ ঘোষ পরাজিত হলে তার পলিটিক্যাল ক্যারিয়ার তার দল ঠিক করবে, কিন্তু দিলীপ ঘোষ নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আমি অয়নদা একটু বলি, সেটা হচ্ছে যে দেখুন, আপনার হাউসে যদি অন্য কোনো হাউস থেকে অনেকে চলে আসে কাজ করতে, তারা যখন আপনাকে মানবে না, তখন আপনাকে দাবি করতে হবে আমি এই হাউসে প্রথম থেকে ছিলাম, আচ্ছা। আমি এই কাজটা করেছি। ফলে দিলীপ ঘোষের আজকে এই পিচে, নতুন পিচে খেলতে অসুবিধা হচ্ছে, এবং সেই জন্যই তিনি আজকে বারবার বলছেন যে তার সহযোদ্ধারা তার সঙ্গে একমত হচ্ছে না বলেই তাকে বারবার এটা প্রতিষ্ঠা করতে হচ্ছে যে আমি এই বিজেপিকে এখানে খারাপ। আমি রাজর্ষিকে বলবো, আপনি একটু আগে যে প্যানেলে দেখাচ্ছিলেন যে ভোট শতাংশটা, রাজর্ষি যদি বিজেপির রাজ্য সভাপতি থাকতো, সিপিএম এর ভোটগুলো এলে তখন বিজেপিও বারবারন্ত হতো। না, তার তাহলে- জন্য দিলীপ ঘোষ কতটা, দিলীপ ঘোষের ব্যক্তিগত নাকি সিপিএম এর ভোটগুলো এলো? সিপিআইএম বলে দল আগে, কংগ্রেসও মাঝে মধ্যে বলে দল আগে। মুখের কি হবে? মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন, কিন্তু বিজেপির ক্ষেত্রে দেখছি একই জিনিস, সেই মুখ মুখ মুখ। দল আগে না মুখ আগে? যদিও আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে আমরা অন্যরকম দেখি, একটু দেখাই। আপনি কি মমতা ব্যানার্জির ব্যাপারে একই? এক সময়ে বিজেপি মানে এই দুই নেতা, বিজেপির তখন দুই মুখ, অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী। 14 থেকে অবশ্য বিজেপির একজনই মুখ। প্রার্থী তো নিমিত্ত মাত্র, এ তো প্রধানমন্ত্রীর ভোট, প্রধানমন্ত্রী করার নির্বাচন। ভারতবর্ষে কোন ভোটার পাগল হয়ে গেছে যে মোদিজিকে ছেড়ে অন্য লোককে প্রধানমন্ত্রী চাইবে? 2014-এ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিজেপি নেতাদের গলায় বারবার 56 ইঞ্চির হুঙ্কার। বিজেপির এখন স্লোগান, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। एनडीए सरकार 400 पार। অনেকেই মনে করেন পদ্ম শিবির চায় মোদির লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করতে। এখানেই অনেকের প্রশ্ন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, দল, আদর্শ নাকি মুখ? এই প্রশ্নই আরো জোরালো হয়েছে দিলীপ ঘোষের কথায়। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসি কে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। সাধারণত আঞ্চলিক দলগুলি নেতাকেন্দ্রিক হন, একজন নেতাই সেখানে মাথা। যেমন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টিতে কেজরিওয়াল, জেডিইউ এর নীতিশ কুমার, বিজেডির নবীন পটনায়ক, এনসিপির শরদ পাওয়ার, আরজেডির লালু প্রসাদ, ডিএমকের এম.কে. স্ট্যালিন, টিডিপির চন্দ্রবাবু নাইডু, বিআরএস এর কে চন্দ্রশেখর রাও, বহুজন সমাজ পার্টির মায়াবতী, সমাজবাদী পার্টিতে এখন অখিলেশ যাদব। কংগ্রেসের মতো বড় দলেও নানা সময়ে মুখ বড় হয়ে উঠে এসেছে, যেমন এক সময় জওহরলাল নেহেরু, তারপর ইন্দিরা গান্ধী এবং অবশ্যই রাজীব গান্ধী। আর এখন বিজেপিতে নরেন্দ্র মোদী। তবে এই মোদীর কারিশমা বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে কাজ করেনি। রাজ্যে রাজ্যে দেখা গেছে সেখানকার নেতাকেই ভোটাররা বেছে নিয়েছেন। এবার সামনে লোকসভা ভোট। 5 বছর আগের লোকসভা ভোটের এ রাজ্যে বিজেপির বিপুল শক্তি বৃদ্ধি হয়। 2 থেকে 18-এ পৌঁছয় বিজেপি, তখন বঙ্গ বিজেপির ক্যাপ্টেন দিলীপ ঘোষ। 19-এর আগে 16-এ তিনি বিধানসভা ভোটেও জেতেন, এরপর 21-এ দলকে 3 থেকে 77-এ নিয়ে যান। দিলীপ ঘোষ এখন বঙ্গ বিজেপির সেরকম কোনো পদে নেই, কিন্তু তিনি সবসময় লাইমলাইটে, প্রতিদিন মর্নিং ওয়াকে, ক্যামেরার সামনে, প্রতিদিনই বাইট, প্রতিদিনই খবরে। তাহলে কি দিলীপ ঘোষই এখন বঙ্গ বিজেপির মুখ? রেসে কি শুভেন্দু অধিকারীও আছেন? তিনি বিরোধী দলনেতা। এবার বিজেপির প্রার্থী ঠিক করার ক্ষেত্রে তাঁর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন দিলীপের গলায় হুঙ্কার। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? জেতা আসন থেকে সরানোর পরেও রোজ প্রাসঙ্গিক দিলীপ। এবার তিনি জিতলে তো কথাই নেই, ফের এ রাজ্যে বিজেপির মুখ হওয়ার দাবি জানাতেই পারেন প্রাক্তন রাজ্য সভাপতি। কি গুলি মারবো না চা খাবো, কি করবো? নিউজ 18 বাংলা। আমি কৃষ্ণ মুখার্জি। আচ্ছা, যদি একজন বলেন যে আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, একজন বলেন যদি আমি তো তৃণমূলের বিরুদ্ধে আর কে লড়াই করেছে, আমি লড়াই করেছি, একজন যদি বলেন আমি বিজেপির রাজ্য সভাপতি হয়ে তারপরে দেখা গেল যে প্রচুর সাংগঠনিক দিক থেকে জোর হয়েছে,
জোটবদ্ধ হবে আরো বিজেপি এ রাজ্যে? আমার বিজেপি জোটবদ্ধ হবে না বা ভেঙে পড়বে সেটা বিজেপির মাথা ব্যথা। আমার বক্তব্য হচ্ছে দিলীপ ঘোষের যে বক্তব্যটা শুনলাম সেটা তো আমাদের উদ্দেশ্যে ছিল না, এটা বাংলার মানুষ বা সিপিএম কংগ্রেস টিএমসির জন্য ছিল না, এটা তো তার নেতৃত্বের জন্য ছিল, বিজেপির ইন্টারনাল কনজাম্পশনের জন্য ছিল। আর এখানে রাজর্ষি ওটাকে ঘুরিয়ে বলল যে আমি মানে হচ্ছে বিজেপি। দিলীপ ঘোষই শেষ বাক্যে বলে দিলে আমি দিলীপ ঘোষের সাথে মানুষ এসেছিল, উনি দিলীপ ঘোষ আমি দিলীপ ঘোষ, এটা ব্যাখ্যা করে দিলেন। রাজর্ষি আবার সেই জোড়াতালিটাকে সেলাই করলো, সেই জোড়াতালিটা মিটছে না। এবার এখানে বলি, এই দিলীপ ঘোষ নিজে বলেছিলেন বাংলার 25% 2.5 কোটি মানুষকে তিনি এনআরসি সিএতে নাগরিকচ্যুত করবেন, নিজেই একবার এই ইয়েটা স্টেটমেন্টটা দিয়েছিলেন। তাহলে আজকে উনি ওনার দলে এই এনআরসির কবলে পড়ে মেদিনীপুর থেকে দুর্গাপুর চলে গেছেন। তো এই যে আমরা, এটা তো ওদের নিজস্ব ঘরোয়া কোন্দল, যারা অন্যের দিকে আমল তো একদম ঘরোয়া কোন্দল তো নিশ্চয়ই। শুভেন্দু অধিকারী কি বললেন শেষে? শুভেন্দু অধিকারীর বাক্যতে লাস্টে কি উঠে এলো? উনি দিলীপ ঘোষকে বললেন নিমিত্ত, উনি বললেন নিমিত্ত মাত্র, সব হচ্ছে মোদিজির কৃপায়। 2016-তে দিলীপ ঘোষ জিতে থাকুন হেরে থাকুন, তারপরে 19-এ কি হয়েছে উনি বলেছেন নিমিত্ত, বলছে মোদি সর্বে সর্বা, দিলীপ ঘোষ মাত্র নিমিত্ত। না, দিলীপ ঘোষকে নিমিত্ত বলেননি, উনি বলেছেন সবাই নিমিত্ত, মানে ইনক্লুডিং না, এখানে শুভেন্দু অধিকারী বলেননি, 100 বার নিমিত্ত বলেছেন। আপনি আরেকবার ভিডিওটা উনি বলেছেন সিনিয়র লিডার সম্বন্ধে কি বলবো, মোদি হচ্ছেন সব, উনি বলেছেন মোদি সব, বাকিরা নিমিত্ত মাত্র। তো দিলীপ ঘোষ নিমিত্ত, ওকে, আমরা বলছি বলেননি, শুভেন্দু অধিকারী বলেননি। এই ব্যক্তিগত স্তরে আমার পারফরমেন্স, আমার কারিশমা, এইটা যদি কোনো রাজনৈতিক দল লাগায় অসুবিধা কি? এখন তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে রাজনীতিতে। এরা তো এইভাবেই চলে, এই দলগুলো তো এইভাবেই চলে। সরসঙ্গ চালক থেকে বিজেপির আরএসএস এর দেখে ঠিক করুন না, কারা চলে এভাবেই তো চলে। মুখে অনেক কথা বলেন, এইসব গণতন্ত্র ইত্যাদি হেনা তেনা নানান, আপনাদেরও পরিবর্তনের সময় আসেনি? কিন্তু আমাদের দল নীতির ভিত্তিতে চলে, দলের প্রশ্নটা আগে নিশ্চিত করে। মানে বিজেপি কোন নীতি আদর্শে বিভিন্ন সময় বিজেপির নীতি আদর্শ আছে, কেন থাকবে না? সাম্প্রদায়িকীকরণ নীতি আদর্শ, মনুবাদ নীতি আদর্শ, যাতে করে মেয়েদেরকে হীন থেকে হীনতর করবে নীতি আদর্শ, আপ কি বার বেটাচার নীতি আদর্শ, বিলকিস বানর দর্শকদের ছেড়ে দেয়া নীতি আদর্শ, উন্নাস সাতরাও তাতে উচ্চবর্ণের ধর্ষকদের ছেড়ে দেয়া নীতি আদর্শ। এই নীতি আদর্শ নিয়েই তো বিজেপি সবার জবাব তোমার কাছে, তাহলে সবার জবাবে সেরকম সময়টা দিতে হবে। বিজেপি আরএসএস চলে। কি কংগ্রেস ঢুকছে এখন রাজ্যে হোক জাতীয় স্তরে হোক? দেখুন, আমরা বিশ্বাস করি খুব একটা কঠিন লড়াই, স্বাধীনতার লড়াইয়ের পরে এই মুহূর্তে আরেকটা স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার লড়াই লড়তে হচ্ছে আমাদের। আপনি মুখ বা মুখোশ কোনটার কথা বলতে চাইছেন জানি না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে লড়াইটা এই কারণে কঠিন। আপনি ভাবুন, ঠিক নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি, দেশের সর্ববৃহৎ বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে আয়কর দপ্তর, সুপ্রিম কোর্টকে সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে। বিশ্বের বৃহত্তম দুর্নীতি ইলেকটোরাল বন্ড নিয়ে কে বলছেন? সুপ্রিম কোর্ট তো যা বলার বলে দিয়েছেন। খোদ এদেশের অর্থমন্ত্রীর স্বামী বলছেন, আমি নয়, এদেশের অর্থমন্ত্রীর স্বামী বলেছেন, তিনি নিজেও অর্থনীতিবিদ। সব থেকে বড় কথাটা হচ্ছে, আপনি ভাবুন, আপনি বললেন ফ্রিজ করে দিয়েছে, ইলেকটোরাল বন্ডের টাকা তো কংগ্রেসও পেয়েছে। আরে এইটা আমি ইলেকটোরাল বন্ড নিয়ে আসছি। ইলেকটোরাল বন্ডের টাকা কে পেলো সেটা বড় কথা নয়, বড় কথা কে দিল। না, তার মানে কংগ্রেসকে ভয় পাচ্ছে, কোনো মুখকে নয়, মানে কংগ্রেস কোন মুখ ছাড়াই কংগ্রেস শক্তিশালী। 75 কোটি টাকা কি করে পেয়েছে তার জবাব দিক। আরে বলতে, কটা স্টেটে ক্ষমতায় আছে? আরে বলতে দিবেন তো, এটা মহা মুশকিল। না, আমি বলছি মুখ ছাড়াও কংগ্রেস এত শক্তিশালী, নরেন্দ্র মোদি ভয় পাচ্ছেন। শুনুন আমাকে বলতে দিন, তারপরে বলুন একটা জায়গায় তো শেষ করতে হবে, প্লিজ। ওকে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা বলুন। সোনিয়া গান্ধী 2 কোটি টাকা ইয়েস ব্যাংকের থেকে ছবি বিক্রির নাম করে ওকে রাজশ্রী, প্লিজ। তার জবাব দিন। আমরা বলেছিলাম বিদেশ সুইস ব্যাংকে নাকি কালো টাকা আছে, তাই না? ও একটু আগে বললো। ঠিক মাত্র 2 দিন আগে সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি তিনি বলেছেন নোটবন্দি আরেক বড় দুর্নীতি ছিল। কারণ আমি এই প্রসঙ্গে আসছি না এখানে, আমি বলছি মুখ ছাড়াই কি কংগ্রেস এত শক্তিশালী? আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কংগ্রেস যদি শক্তিশালী নাই হয়, আচ্ছা, তাহলে
কংগ্রেসকে আটকানোর জন্য, বিরোধীদের আটকানোর জন্য বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা হতো না, এ রাজ্যে সে রাজ্যে সরকার ভাঙতে হতো না। বলছে আপকি বার 400 পার, আপকি বার 40 পারের কনফিডেন্ট নেই। 40 পারের কনফিডেন্ট থাকলে এটা হতো না। মানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী, সবাই কংগ্রেসের মুখ্যমন্ত্রী, খুব ভালো কথা। কারণ উনি যখন বলছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী, যখন আপনার বিরোধী তার সাথে বিরোধী মুখ্যমন্ত্রী সম্পর্ক আসছে, একবার বলছেন কংগ্রেস গুলি, হ্যাঁ তাই তো। এবার তুমি উত্তরগুলো দাও, উত্তরগুলো দাও। আমার শুধু একটাই, প্লিজ অশোকদা, অশোকদা প্লিজ। নীতি আদর্শ সাম্প্রদায়িকতার কথা কারা বলছে? যারা 3000 শিখকে দিনের বেলায় জ্যান্ত মেরেছিল তারা কথা বলছে। যারা সাদা থান পাঠিয়ে নির্বাচন করা, যারা জ্যান্ত শিশুকে মায়ের কোল থেকে ছুড়ে নিয়ে আগুনে পুড়িয়ে মারা সাঁই বাড়িতে, যারা কঙ্কাল মেরে যে দলের মুখ্যমন্ত্রী পরিষ্কার দাঁড়িয়ে বলছে পরিবর্তন হবে না, তার কি সময়ের পরিবর্তন হবে না? আমি আপনার সময় তো বলিনি, তাহলে চোখের মুখে মুখ পড়েছে কেন? সিপিএম এর চোখের মুখে উনি কিন্তু বলে গেছেন, নারাই বিজয়ন বলছে উই শুড ফলো বেঙ্গল স্টাইল অফ কিলিং। খবর হয়ে গেছিল এটা, মানে মেরে পুঁতে চুন আর নুন ফেলে মাটি চাপা দিয়ে দাও, এটা বেঙ্গল স্টাইল। তাদের মুখ্যমন্ত্রী বলছে অভিযোগ করছে, বিরোধীরা যে অভিযোগ করছে সে একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে করবে, এত বছর পরে আবার বিজেপির বিরুদ্ধে করবে, এত বছর পরে আবার বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ করবে। তোমরা যে যে ঘটনার কথা বলছো, এখন তো বিজেপির বিরুদ্ধে সেই কথা বলছো। এই যে উন্নাও, হাতরাস থেকে আরম্ভ করে বিলকিস বানো সবের কথা বলছেন, কি নেওয়া হয়েছে সেটা বলুক। জ্যোতি বোসের মতন, অনিতা দেওয়ানের মতন বলেনি শরীর থাকলে ধর্ষণ হবে, যৌনাঙ্গ থেকে একসঙ্গে নয়, একসঙ্গে নয়। কোর্ট বলেছে, যে কথা জ্যোতি বোসের সময় কতগুলো ওদেরকে আবার ফেরাতে হবে, যা জ্যোতি বোসের চাই মমতা বন্দ্যোপাধ্যায় ওদের আবার ফেরাতে হবে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ওদের আবার ওকে, মুখ নিয়ে আমরা আলোচনা করছি। প্রদীপ, নীতি আদর্শের থেকেও এখনকার রাজনীতিতে মুখ বড়। দেখুন, রাজনৈতিক দলগুলো তাদের নেতা নেত্রীদের মুখ করে দেখাচ্ছে, কিন্তু তারা আবার তাদের দলের মুখ হয়ে থাকছে, জনতার মুখ হচ্ছে না। এটাই হচ্ছে আজকের অসুবিধা। মানুষের কথা বলতে গেলে মানুষের যে জায়গাগুলোয় অসুবিধা সেগুলো নিয়ে তো আলোচনা করতে হবে। মোদি বিভিন্ন ক্ষেত্রে বলছেন, মহিলা থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে মোদি কা গ্যারান্টি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরছেন, মানুষের কথাই তো বলছেন না। তাহলে তো আবার তাদের বাম ভোট চাইতে হচ্ছে, আবার তাদের মুসলিম ভোট চাইতে হচ্ছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে ইন্ডিজোতে আছি কি না সেটা ইলেকশনের পরে ঠিক হবে। ফলে দ্বিচারিতাগুলো একসঙ্গে চলছে। আচ্ছা, মুখ এবং মুখোশ, মুখ এবং মুখোশ দুটো তো একসঙ্গে। অবশ্যই 21-এও তো চেয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল সবার ভোট একসঙ্গে। মুখ এবং মুখোশ, বিরোধী দল এরাও বলছে মুখ এবং মুখোশ। এর ঘরে চুরি করে লাভ নেই। আজকে যদি কেরালে রাহুল গান্ধীর বিরুদ্ধে সিপিআই এর ডি রাজার বউ প্রার্থী হয়, সেটা যদি ইন্ডিজোটের একটা নমুনা হয়, আমাদের এখানে আমাদের চয়েস অনুসারে যদি বাংলার অধীর কংগ্রেসকে আমরা সিট না ছেড়ে থাকি তাদের বিজেপির পদলেহন করার জন্য, তো সেটা আমাদের নীতি। আর সেটা ছোট করে, কারণ এটা বিষয় নয়, সেটা বিষয় ছিল মুখ, বিষয় ছিল মুখ। কেরলের মাটিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সিপিআই নেতা ডি রাজার বউ। ওকে, তো সেটা যদি বন্ধুত্বপূর্ণ লড়াই হয়, আমরা এখানেও আমরা তো বলেছি দিনের শেষে বাংলার 42টা সিটের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। প্রদীপ চট্টোপাধ্যায় যেটা বললেন, আমি আবার বলছি, মুখ আর মুখোশ, 42টা সিট উপহার দিতে চলেছি। মুখ আর মুখোশ, প্রদীপ চট্টোপাধ্যায় যেটা বলছেন। আমরা আবার বলেছি মানুষ সবার উপরে। এইসব মুখোশ টুখোশ বিজেপি সিপিএম কংগ্রেসের জন্য থাকতে পারে, যেরকম ও বলল স্বাধীনতার পর প্রথম এটা লড়াই, না প্রথম নয়, এটা নিশ্চয়ই আমরা স্বাধীনতার পর বড় লড়াই লড়ছি, কিন্তু প্রথম নয়, দ্বিতীয়, প্রথম দ্বিতীয় স্বাধীনতার বিচারধারার পার্থক্য। 1977 সালে চুরি করে প্রথম স্বাধীনতার লড়াই লড়েছে। সবাই মিলে নয়, সবাই মিলে নয়। আমি আবার বলছি, স্বাধীনতার পর প্রথম লড়াই লড়েছে, এটা আমরা দেখালাম আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে স্বাভাবিক। প্লিজ শেষ করব। কিন্তু একটা রেজিমেন্টেড পার্টি, তার ক্ষেত্রে মুখ এটা কি করে হয়? আরে আপনাদেরকে তো সচিন পাইলট বলেছে, আপনারা কি ডিভোর্স হয়নি তো? সচিন পাইলট কি বলেছে? প্লিজ আমি আবার বলছি, প্রশ্নটা যদি শুনতে না পান, যে
রেজিমেন্টেড পার্টির ক্ষেত্রে নীতি আদর্শ কি বেশি থাকার কথা না মুখ, নাকি এটা বাধ্য হচ্ছে মুখ তুলে ধরতে? না দেখুন, এটা বাধ্য হচ্ছে। যে পরিস্থিতিতে আমরা আছি সেই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো তার মধ্যে নীতি বা ম্যানিফেস্টোর কোনো ডিফারেন্স দেখতে পাবেন না। কংগ্রেস, বিজেপি, আপনি ম্যানিফেস্টোগুলো পড়ুন, তাহলে কতটা ডিফারেন্স আছে? খুব একটা ডিফারেন্স নেই। সেই জন্যই তাদের মুখের ওপরে নির্ভর করতে হচ্ছে। বিরোধী জোটের বিভিন্ন মুখ, মানুষ ভাবছে যে একটা স্টেবিলিটি, মোদি বা নরেন্দ্র মোদি একটাই মুখ, সেখানে কিন্তু বিজেপির অন্দরে খুব একটা অসুবিধা। সত্যি কি ম্যানিফেস্টোর মধ্যে পার্থক্য থাকে না? সত্যি কি মুখ দিয়ে সবটা হয়? সত্যি কি মুখের প্রয়োজন নেই এখনকার রাজনীতিতে? রাজ্য হোক, জাতীয় হোক, এই সমস্ত প্রশ্ন রেখেই শেষ করছি আজকের জনতার দরবার। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আবার আগামীকাল।